ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছো? তোমরা নিশ্চয়ই আমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ক্লাসগুলি পর্যবেক্ষণ করছো। অবশ্যই এই ক্লাসগুলি দেখবা। সকল বিষয়ে ক্লাসগুলি হচ্ছে কুলিয়ারচর সরকারি কলেজের ওয়েবসাইটে, অথবা কুলিয়ারচর সরকারি কলেজ লিখে ইউটিউবে সার্চ দিবা, সকল বিষয়ে ক্লাসগুলি পেয়ে যাবে। তো আমি গত ক্লাসে তোমাদের গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের গত ক্লাসে আমরা কি করছিলাম? কতগুলি সমীকরণ, গতির সমীকরণ কতগুলি প্রতিষ্ঠিত করছিলাম, অর্থাৎ প্রমাণ করেছিলাম। কি কি? v equal to u plus at, s equal to ut plus half at square এবং v square equal to u square plus 2as, এই সমীকরণগুলি আমরা 9 10 করছিলাম। আমি গত ক্লাসে কিভাবে প্রমাণ করে দিছি? ক্যালকুলাস পদ্ধতিতে এইগুলি প্রমাণ করছি খুব সহজে। আজকে আমরা পড়ব তোমার বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিও বলতে পারো, বৃত্তাকার গতিও বলতে পারো। তাহলে আমরা প্রথমে চিনে নেই বৃত্তীয় গতি বা বৃত্তাকার গতি কি। বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে বা কোনো একটি অক্ষকে কেন্দ্র করে যদি কোনো বস্তু এইভাবে নির্দিষ্ট পথে আবর্তন করতে থাকে, তাহলে এই পথটাকে বলা হয় বৃত্তীয় গতি। আবার বলি, কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো বস্তু বৃত্তীয় পথে ঘূর্ণায়মান থাকে, তাহলে এটাকে বলা হয় বৃত্তীয় গতি। এখন আমরা এই বৃত্তীয় গতি নিয়ে বিভিন্ন সংজ্ঞাগুলি শিখব। যেমন ধরো, প্রথমে আমরা শিখতে চাই কৌণিক বেগ কাকে বলে। কৌণিক বেগ কাকে বলে? তো কৌণিক বেগ আমরা যে বেগ শিখে আসছি, শুধু বেগ বলতে কি বুঝি বা 9 10 পড়ছি বেগ কাকে বলে, একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। সেটা হচ্ছে তোমার রৈখিক বেগ, অর্থাৎ সোজা পথে চললে যে বেগটা বের হয়েছে। তাহলে বেগ আমরা কি শিখছিলাম? বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এটা হচ্ছে বেগের সংজ্ঞা। একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। কৌণিক বেগের কথা আমি পরে আসতেছি, কৌণিক বেগ শিখবো আজকে আমরা। প্রথমে একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। এখন যে এই যে দূরত্ব, এই দূরত্ব কথাটা এখানে ইম্পর্টেন্ট। দূরত্ব তুমি কয়ভাবে মাপতে পারো? আমার এই দুইটা আঙ্গুলের দূরত্ব যদি মাপতে বলি, তাহলে কিভাবে মাপবা? একটা স্কেল ফেলায় এখানে কেউ 3 ইঞ্চি মাপে নিয়ে আসলো, আমি দুইজন ছাত্রকে দায়িত্ব দিলাম যে এই আঙ্গুলের এই মাথা আর ওই মাথার দূরত্ব মেপে আনার জন্য। তো এই দূরত্বটা মাপলো একজন একটা স্কেল, সাধারণ স্কেল দ্বারা, আইসে বললো স্যার এটা 3 সেন্টিমিটার। আর একজন এইটা একটা চাঁদা ফেলায় এটা কোনটা মাপে নিয়ে আসলো, এটার মাঝখানে কোন, আইসে বললো 30 ডিগ্রি। কারটা কারেক্ট? দুটোই কারেক্ট। এটা যে মাপছে সে রৈখিক দূরত্ব মাপছে স্কেল দ্বারা, আর যে চাঁদা দিয়ে মাপছে সে তার কৌণিক দূরত্ব মাপছে। কাজেই দুইটাই কারেক্ট। এখন দেখো, যদি দূরত্ব দুইটা আঙ্গুল লাগাই রাখি, দূরত্ব মাপতে বলি, স্কেল দিয়ে মাপলে কত পাবে? 0। চাঁদা দিয়ে মাপলে কত পাবে? সেই 0। অর্থাৎ যে কোনো দূরত্বকে আমরা দুইভাবে মাপতে পারি। সোজাসুজি রৈখিক রেখা বরাবর মাপলে এটাকে বলা হয় রৈখিক দূরত্ব। আবার কোণ দিয়ে মাপলে, যেমন ধরো এইখানে আমরা যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করি, তখন এটা কেন্দ্র, এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তুটা ঘোরার পথে, এইটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এই এ বি পথে তোমার এই এ বি পথের দূরত্ব মাপতে বলা হইল। একজনে সোজা এইভাবে মাপছে, একটা ফিতা ফেলায় এইভাবে মাপছে, এই দূরত্বটা আইসা বললো 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি। আর আরেকজনে মাপছে এইভাবে, এটা যোগ করে এখানে কোণ কত হইল, সে মাপছে এখানে বললো 30 বা 40 ডিগ্রি কোণ। তাহলে এ বি দূরত্ব একজন বলতেছে কোণ দিয়া, একজন বলতেছে স্কেলের মাপে দূরত্ব ইঞ্চি বা মিটার বা ফুট দ্বারা। তাহলে কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট। আমি এতক্ষণ যা বলছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি,
যে দূরত্বটা দুইভাবে মাপা যায়, রেখা বরাবর মাপা যায়, কোণ দিয়ে মাপা যায়। তাহলে ঠিক আছে, এখন দূরত্ব যদি দুইভাবে মাপা যায় তাহলে বেগ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, দূরত্ব বাই সময়। তাহলে এখন দেখো বেগ ইকুয়াল টু দূরত্ব আমি দুই রকম এখানে লিখলাম, রৈখিক দূরত্ব। যদি রৈখিক দূরত্ব দেই তাহলে এই বেগটা হয়ে যাবে রৈখিক বেগ। আর যদি তোমার এই দূরত্বটা আমি কোণ বরাবর নেই তাহলে হবে কৌণিক বেগ। কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক দূরত্ব বাই সময়। কি শিখলাম, রৈখিক বেগ বের করতে হবে রৈখিক দূরত্ব বাই সময়, কৌণিক বেগ বের করতে হবে কৌণিক দূরত্ব বাই সময়। তাহলে কি দাঁড়াইলো, কৌণিক বেগের সংজ্ঞা কি দাঁড়াইলো, একক সময়ের অতিক্রান্ত কৌণিক দূরত্বে কি বলা হয়, কৌণিক বেগ। একক সময়ের অতিক্রান্ত কৌণিক দূরত্ব কি বলা হয়, কৌণিক বেগ। রৈখিক বেগ সাধারণত আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে 9-10 আমরা বারবার দেখে আসতেছি ভি ইকুয়াল টু কি লিখি, এস বাই টি, অর্থাৎ দূরত্বকে এস দ্বারা লিখি। কৌণিক বেগ তোমার কাছে এখন নতুন, কৌণিক বেগ আমরা এই অক্ষরটা ওমেগা অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে কৌণিক বেগ ইকুয়াল টু আমি কি লিখবো, সেই দূরত্ব বাই সময়। সেই দূরত্ব কি দিয়ে মাপা হয়, কোণ দিয়ে মাপা হয়, অর্থাৎ আমি লিখলাম থিটা বাই টি। এটা হচ্ছে কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক দূরত্ব বাই সময়, অর্থাৎ ভি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। আর একটু ক্লিয়ার করতেছি, আমি মনে করি একটি বস্তু এইভাবে ঘুরতেছে আর ব্যাসার্ধ নিয়ে। তাহলে এ থেকে বি তে পৌঁছার সময় সে দূরত্ব অতিক্রম করলো এই থিটা, আর সময় খরচ করলো টি। তাহলে কৌণিক বেগ ইকুয়াল টু কি হইল, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। এটাই কৌণিক বেগ। এখন আসো, যদি এ থেকে রওনা হয়ে একটা পূর্ণ কম্পন দিয়ে আসে, মানে পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসে, এখানে ঘুরে আসলো, এখান থেকে রওনা হয়ে আবার এখানেই ফিরে আসলো, তাহলে সে কত ডিগ্রি কোণ ঘুরে আসলো বা তার কৌণিক দূরত্ব কত হইল, তাহলে তার কৌণিক দূরত্ব হইল কিন্তু টোটালটা হয়েছে 360 ডিগ্রি। আমরা জানি 360 মানে 2 পাই। তাহলে কৌণিক বেগ ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এটা কখন, এটা একটু অল্প দূরত্বের জন্য, আর এটা একটা পূর্ণ কম্পন অথবা একটা পূর্ণ ঘূর্ণন, একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে সে 360 ডিগ্রি অতিক্রম করে কৌণিক দূরত্ব, এই জন্য আমি লিখলাম 2 পাই বাই টি। এখন মনে করো একটা ঘূর্ণনের জন্য লিখলাম ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, দুইটা ঘূর্ণনের জন্য কি হবে, তাহলে এখানে 2 গুণ হবে, তিনটা ঘূর্ণনের জন্য কি হবে, 3 গুণ হবে। তদ্রূপ nটা ঘূর্ণনের জন্য কি গুণ হবে, n গুণ হবে। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই n বাই টি। এই তিনটাই বই আছে, তিনটা কিন্তু একই জিনিস। উপরেরটা এটা কৌণিক দূরত্ব, অল্প দূরত্ব, এটা একটা ঘূর্ণনের কৌণিক দূরত্ব, এটা n সংখ্যক ঘূর্ণনের জন্য কৌণিক দূরত্ব। এই হলে তোমার কৌণিক বেগ। তাহলে আমরা কৌণিক বেগ কি শিখলাম, এই সূত্র অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে সময়, n হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তাহলে এইগুলি জানা থাকলে আমরা কৌণিক বেগ বের করতে পারি। এবার আসি আমরা কৌণিক বেগের একক। কৌণিক বেগের একক কি হবে, ধরো রৈখিক বেগের একক কিভাবে বের করি, রৈখিক বেগের একক s ইকুয়াল টু v ইকুয়াল টু s বাই t, অর্থাৎ s হইছে মিটারে লিখি আর এটা হচ্ছে সময়ে লিখি। তাহলে এটার একক কি হলো, মিটার পার সেকেন্ড। কার একক, রৈখিক বেগের একক। তাহলে কৌণিক বেগের এককটা কিরকম হবে, কৌণিক বেগের একক হবে ওমেগা ইকুয়াল টু, এখানে কি আছে থিটা, এখানে কি আছে সময়, থিটা আমরা কি দিয়ে লিখি, রেডিয়ান। তাহলে এককটা কি হলো, উপরে আছে রেডিয়ান, নিচে আছে সময় সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর কৌণিক বেগ হইছে রেডিয়ান পার সেকেন্ড। এবার আমরা দেখব কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্কটা কি, অর্থাৎ শিখতে চাচ্ছি
ভি এবং ওমেগার মধ্যে সম্পর্ক কি, কোনটা ছোট কোনটা বড়, না দুইটা সমান, এটা দেখব আমরা। মনে করি একটা বস্তু আর ব্যাসার্ধ নিয়ে এইভাবে ঘুরতেছে, আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, এটা কেন্দ্র, কোনো এক সময় এখান থেকে এখানে আসছে, তাহলে এইটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করছে। এটা হচ্ছে 9 আমরা শিখছিলাম, এটা হচ্ছে চাপ। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি হচ্ছে চাপ, আর এই চাপ দ্বারা কোণ তৈরি হয়েছে থিটা। তাহলে এই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি হয়, এগুলি 9 টেনের ত্রিকোণমিতির ব্যাপার। তোমার কেন্দ্রস্থ কোণ থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, এটা আমরা জানি, চাপ বাই ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে চাপ, এই এব এটা হচ্ছে চাপ। তাহলে কেন্দ্রস্থ কোণ থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, এই চাপটাকে আমরা দূরত্বটা এস ধরলাম আর এটা ধরলাম থিটা, সরি চাপ বাই ব্যাসার্ধ। কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এস ইকুয়াল টু কি হয়, কিউ আর, থিটা আর। আমাদের লক্ষ্য জানি কি ছিল, যে ওমেগা এবং ভি এর মধ্যে সম্পর্ক কি। এখন উভয় পক্ষ যদি আমি ডিফারেন্সিয়েট করে দেই, ডিএস বাই ডিটি ইকুয়াল টু ডি থিটা আর বাই ডিটি, তাহলে কি হলো, প্রথমে এইখানে শুরুটা যেভাবে করছি এটা মনে রাখবা, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, তারপরে এস বামে নিয়ে আসছি ইকুয়াল টু থিটা আর, তারপর উভয় পক্ষকে ব্যবকলন করছি বা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিএস বাই ডিটি, এস এর ডিফারেন্সিয়েট কত হয়, এস এর ডিফারেন্সিয়েট হয়, অর্থাৎ আরেকভাবে তুমি চিন্তা করতে পারো, ডিএস হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সময়। দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে জানি কি পাওয়া যায়, এবং এটা কি দূরত্ব, রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে পাওয়া যায় রৈখিক বেগ। জাস্ট এটাকে আমরা ভি লিখে ফেলতে পারি। আবার এখানে আসো, এই ডি থিটাটা, এটা হচ্ছে কৌণিক দূরত্ব আর এটা সময়। কৌণিক দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, কৌণিক বেগ পাওয়া যায়, আর এই ব্যাসার্ধটা হয়ে গেল। তাহলে তোমার ভি এবং ওমেগার মধ্যে কি সম্পর্ক বের হইল, ভি ইকুয়াল টু ওমেগা আর, অর্থাৎ রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। এ থেকে আমরা কি শিখলাম, রৈখিক বেগ বড় না কৌণিক বেগ বড়? অবশ্যই রৈখিক বেগ বড়। কিভাবে বুঝলাম, যে কৌণিক বেগের সঙ্গে ব্যাসার্ধ গুণ করলে গিয়ে রৈখিক বেগটা পাওয়া যায়, তাহলে অবশ্যই রৈখিক বেগটা বড়। বৃত্তাকার ঘূর্ণায়ন পথে কোনো বস্তুর রৈখিক বেগটা অবশ্যই বেশি হবে কৌণিক বেগের চেয়ে, এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। পরীক্ষায় কিন্তু আসবে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক প্রতিষ্ঠিত করো। তাহলে তুমি শুরু করবা কিভাবে, এইখানে শুধু আমি বাদ দিছি কি, যে মনে করি একটি বস্তু, যেটা উপরে খালি শুধু লিখে দিয়া বাকি এইটুক লিখলেই হয়ে যাবে, প্রমাণ শেষ। যে একটি বস্তু আর ব্যাসার্ধ নিয়ে ঘূর্ণায়মান, কোনো এক সময় বস্তুটি এ হইতে বিতে আসিল, যার রৈখিক দূরত্ব এস, যার রৈখিক দূরত্ব ধরলাম এস, এবং এই রৈখিক দূরের জন্য কেন্দ্রে কোণ উৎপন্ন করছে থিটা। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ থিটা ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বাকিটুক তো বুঝাই দিলাম। এইভাবে তুমি প্রমাণটা শেষ করবা। আচ্ছা, এবার আসো কৌণিক বেগ শিখলাম। কৌণিক ত্বরণ কাকে বলে? কৌণিক ত্বরণ হয়েছে তোমার, ত্বরণ জানি কাকে বলে, আমরা যে ত্বরণ শিখছি রৈখিক ত্বরণ, বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। এটাই শিখে আসছি, বেগের পরিবর্তনের হারকে। এটা রৈখিক বেগের পরিবর্তনের হারকে বলা হবে রৈখিক ত্বরণ, কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হবে কৌণিক ত্বরণ। এই অর্থাৎ ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আগে প্রমাণ করছি, কি প্রমাণ করছি, ভি ইকুয়াল টু ওমেগা
আর, এটা কিন্তু প্রমাণ করছি। তাহলে এখন যদি তুমি উভয় পক্ষে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করে দাও, আর কিছু না, ডিটি ইন্টু আর কিছু করি নাই, তাহলে দেখো কি দ্বারা এইটা হয়েছে বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন, আর ডিটি দিয়ে ভাগ করে দিলে বেগের পরিবর্তনের হার বেরোবে। কোন বেগের পরিবর্তনের হার বেরোচ্ছে? রৈখিক বেগের পরিবর্তনের হার। তো রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি এ দ্বারা, হয়ে গেল। আবার এইটা হচ্ছে কৌণিক বেগ, আর কৌণিক বেগের সময় দ্বারা ভাগ করলে কি বের হবে? কৌণিক বেগের পরিবর্তনের হার। কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলবো? কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ এটা তোমরা জানো না, আলফা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই আর থেকে এলো। তাহলে কি প্রমাণ হইল এখানে? যে রৈখিক ত্বরণ ইকুয়াল টু কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। খুব সিম্পলি কিন্তু প্রমাণ করে দিলাম 3টা লাইনে। বইয়ে দেখবা অনেক বড় করে লম্বা করে লেখছে, তুমি এরকম খুব ইজি করে ছোট ছোট করে প্রমাণগুলি শিখবা। আমরা প্রথমে শিখছি ভি ইকুয়াল টু ওমেগা, পরে ভি ইকুয়াল টু ওমেগা থেকে কিন্তু চলে আসছি কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে। এবার আসো কেন্দ্রমুখী ত্বরণ। কোন বস্তু ঘূর্ণায়মান, কোন বস্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণের সৃষ্টি হয়, ঘূর্ণায়মান কোন বস্তুর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা বইয়ে প্রমাণ আছে, আমরা সামনের দিন এটা প্রমাণ করব যে কেন্দ্রমুখী ত্বরণ কিভাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ যদি প্রমাণ হয় যে এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে কেন্দ্রমুখী বল কত হবে? কেন্দ্রমুখী বল ইকুয়াল টু সবসময় আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে এর মান বেরিয়েছে ভি স্কোয়ার বাই আর, তাহলে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা কি বের হইল? এটা বের হইল কেন্দ্রমুখী বল। আর এটা কি বলার চেষ্টা করলাম? এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আজকে কি কি বললাম আমরা? আজকে আমি আবার স্মরণ করে দিচ্ছি, এগুলো অবশ্যই বাসায় খুব ছোট ছোট জিনিস আমি সুন্দর করে গুছিয়ে বলে দিছি, এবং এখন একটু বইটা পড়লেই তুমি পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করো কি করছি। বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি কোনটা? কোনো বস্তু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিই বৃত্তাকার গতি। এইখানে আমরা চেষ্টা করছি সংজ্ঞায়িত করার কেন্দ্রমুখী বল কাহাকে বলে, কেন্দ্রমুখী ত্বরণ কাহাকে বলে, তারপরে কৌণিক বেগ কাহাকে বলে, রৈখিক বেগ কাহাকে বলে, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, ইত্যাদি বিষয়ে কিন্তু আজকে আলোচনা হইল, ছোট ছোট জিনিস। এইগুলি অবশ্যই শিখে রাখবা, তারপর যাতে আমি নেক্সট ক্লাসে তোমাকে প্রমাণটা দেখাইতে পারি যে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই প্রমাণটা সামনের ক্লাসে আমরা ইনশাআল্লাহ শিখব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাওয়া। চুপ করে থেকো না, চুপচাপ বাসায় বসে থাকবা, আর বের হবা না। আর সমস্ত ক্লাসগুলি বাসায় দেখে দেখে এগুলি ফলো করবা এবং এগুলি শেখার চেষ্টা করবা। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।